তিলজলায় চামড়ার কারখানা সহ জোড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। বুলডোজার এনে ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ। গত মঙ্গলবার আগুন লাগে, প্রাণ গেছে দুজনের। বিল্ডিং প্ল্যান না থাকলেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালের পর আজও চলবে বুলডোজার। এই মুহূর্তে তিলজলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের সহকর্মী সুপ্রিয়। ছবি দেখাও একবার, কি ঘটছে সেখানে। শুভজিৎ, দেখো, গতকাল আমরা যেটা দেখেছিলাম যে অবৈধ বা বেআইনি নির্মাণ ভাঙার কাজ হচ্ছিল, সেই কাজ গতকাল পর্যাপ্ত আলো না থাকার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘন্টা খানেকের মতন ভাঙার কাজ হয় এবং তারপর আজ বেলা 12টা থেকে ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য। যদিও বাইরে থেকে এই মুহূর্তে কিন্তু আমরা সেই ভাঙাভাঙির যে কাজ চলছে সেটা দেখাতে পারছি না। তার কারণ এই যে 5তলা বাড়ি, এই বাড়ির একেবারে ছাদের অংশ থেকে ওপর থেকেই কিন্তু ভাঙার কাজ মূলত শুরু হয়েছে। এবং কালকে আমরা যেটা দেখেছিলাম, এই যে সামনের যে মেন গেট রয়েছে, সেই গেটের উপরে যে সানসেট রয়েছে, সেখানকার যে ঢালাই বা কংক্রিটের যে অংশ বা ইটের গাঁথুনি, সেগুলোকে ভাঙা হয়েছিল। কিন্তু আজ এই অংশের ভাঙার কাজ হচ্ছে না, কিন্তু উপর থেকে যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তার ডান দিকেই দেখতে পাচ্ছ যে বুলডোজ, সেই কাজের জন্য কিন্তু এই বুলডোজার ব্যবহার করা হবে। এবং তুমি যেমনটা বললে যে গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর ঘটনা, 3 জন গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন। এবং তারপরেই কিন্তু একেবারে তড়িঘড়ি কমিটি তৈরি করে রিপোর্ট চাওয়া হয়। এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই গতকাল আমরা যেটা দেখলাম যে দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দেন বেআইনি নির্মাণ ভাঙার। এবং তারপরেই প্রশাসনের তৎপরতা, এবং সেই তৎপরতাতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। এবং এই 5তলা বাড়ির দোতলা এবং 3তলাতে কিন্তু লেদারের কারখানা ছিল, এবং সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে ছিল। এবং এর ওপরের অংশে অর্থাৎ 4তলা বা 5তলাতে কিন্তু রেসিডেন্সিয়াল অর্থাৎ মানুষ বসবাস করতেন, তাদেরকেও ইতিমধ্যেই গতকালই সরিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশের যে বহুতলটি দেখছো, যেটার ছবি দেখাচ্ছিলাম, এটার ঠিকানা হচ্ছে 50/1। এবং তার পাশের এই যে 4তলা বাড়িটি দেখছো, এটাও কিন্তু সম্পূর্ণ বেআইনি, বিল্ডিং প্ল্যান নেই ইতিমধ্যে, এমনটাই কিন্তু তথ্য হিসেবে সামনে উঠে এসছে। এবং সেই জায়গা থেকে এই বহুতলের যারা বাসিন্দারা ছিলেন তাদেরকেও নোটিশ দেওয়া হয়েছে খালি করে দেওয়ার জন্য। অধিকাংশটাই খালি হয়ে গেছে এবং এই বহুতলও কিন্তু ভাঙার কাজ শুরু হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই আমরা জানতে পারছি। নজর থাকবে, নজর রাখো। হেলে আছুক, ডান দিকে হেলুক, বাঁ দিকে হেলুক, সোজা দাঁড়াক, এনওসি যদি না পাওয়া যায়, যে বিল্ডিং ইললিগাল, আমি আবার করে বলছি, নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন। যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয়, আমরা তাকে সেই সুযোগ দেব। কিন্তু এই রকম বাড়ির মতো যেখানে সিঁড়িটা এত সরু যে দুটো লোকও দাঁড়াতে পারছে না, এবং যে অ্যাক্সিডেন্টের জন্য আজকে এই মালিক দায়ী, এই লোকগুলো মরলো এই মালিকের জন্য। সুতরাং এই বাড়ি তো আমরা রাখতে পারবো না। আমাদের মেয়র সাহেবরা চিঠি দিয়ে উত্তর দিন, আমরা চিঠি পাঠাচ্ছি। কতগুলো এরকম ইলিগাল বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো কেন বানানো হয়েছে এবং সেই বাড়িগুলো স্টপ করার জন্য আপনারা কি করেছেন তার লিখিত তারা সমস্ত মেয়রের কাছেই আমরা পাঠাবো। আগের সরকাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ পেয়েছে, টেবিলের তলায় ডিল হয়েছে, ঘুষ দিয়ে ইলিগাল বাড়ি তৈরি হয়েছে। সরকার কি পদক্ষেপ নেবে তার বিরুদ্ধে? 4টে কেস ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, সিবিআই তদন্ত দেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পারমিশন দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের সরকারের কি মানসিকতা সেটা আমার আলাদা করে বলার কিছু নেই। কলকাতা পুরসভার যারা মেয়র সাহেব রয়েছেন বা যারা কমিশনার রয়েছেন, যারা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, তাদের কাছ থেকে আমরা কোনো সাহায্য চাইনি। আমাদের আধিকারিকরা রয়েছেন, সরকারি আধিকারিকরা, তারাই আমাদের সাহায্য করবে। রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই
তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নই। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরা। শ্রমিক দাস, যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন কি এই যে রাজনৈতিক হিংসা, সেই সাইকেলটাকে তিনি পশ্চিমবঙ্গে চেঞ্জ করতে চাইছেন, এবং আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন কি এই রাজনৈতিক হিংসার খেলা শেষ করতে আপনারা চাইছেন। আপনারা কি সফল হবেন? যেভাবে হিংসা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে, শুধু একটা কর্মীও মারা যাচ্ছেন, আমাদের 3 জন কর্মী মারা গেছেন, শুধু আমরা চাইলেই এটা বদল হয়ে যাবে এরকম তো বিষয়টা নয়। মানুষকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, কোথাও কোনো বিচ্যুতি দেখলে সেটা জানাতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, না হলে ধ্বংস হবে পশ্চিমবঙ্গ। এত বিনিয়োগকারীরা আসছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন ইনভেস্টররা, বিভিন্ন শিল্পপতিরা, তারা আমার সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছেন যে আমরা পশ্চিমবঙ্গে আসতে চাই। যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরতে চাইছেন। আর সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, মানুষ সেটাকে আটকে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে যখন বেরোচ্ছেন, তখন তাকে এমন পরিস্থিতি হয়, বিক্ষোভের মুখে পড়তে হয় কর্মী আইনজীবীদের মুখে, যে তাকে কার্যত কোনো মতে 2 নম্বর গেট দিয়ে বের করে পুলিশ গাড়িতে উঠিয়ে বের করে দেয়। এই পরিস্থিতি তৈরি হয়ে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে। উনি যেখানেই যাচ্ছেন সেখানে চোর চোর স্লোগান, টিএমসি নেতাদেরকে বিশেষ করে যেখানে যাচ্ছে। দেখুন, এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হয়ে গেছে, আমি বলেই দিচ্ছি, এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন